পুরনো একটা বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে কেউ থাকে না এই বাড়িতে। গাছের পাতার কয়েক ধাপের স্তর পড়ে আছে উঠানে। বাড়ির চারপাশে গাছগাছালি, সব মিলিয়ে একটা ভুতুরে পরিবেশ। আমি বললাম, গালিব তুই কি শিওর এই বাড়িটা? গালিব বলল, এসআই তো এই বাড়ির কথাই বললো। আমি বললাম, আচ্ছা লোকালয়ে গিয়ে জিজ্ঞেস করি মানুষের কাছে, শিওর হয়ে নেই। গালিব বলল, ওকে। একটা বৃদ্ধ বয়সের লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়ি থেকে নেমে লোকটিকে বললাম, আমি বললাম, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, চাচা ওই যে সামনের পরিত্যক্ত বাড়িটা আছে না, সেটা কি আপনাদের এমপি সাহেবের সাবেক পিএস এর? চাচা বলল, আমি বললাম, আচ্ছা চাচা ওই বাড়ির মানুষজন কোথায়? চাচা বলল, তোমরা কারা? আমি বললাম, চাচা আমরা ডিবি পুলিশ। ওনার মৃত্যুর কেসটা আবার কে যেন ওপেন করেছে। চাচা বলল, তোমরা যাই হও ওই বাড়িতে যেও না, ওই বাড়ির চারপাশে করিমের আত্মা ঘোরাফেরা করে। আমি বললাম, আপনারা দেখছেন? চাচা বলল, আমি দেখি নাই, কিন্তু গ্রামের অনেক মানুষ দেখেছে। আমি বললাম, কবে দেখেছে? চাচা বলল, করিমের মৃত্যুর পরই মানুষ দেখেছে। ভয়ে ওর পরিবার গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। আমি বললাম, লাস্ট কবে করিমের আত্মা দেখেছে গ্রামবাসী? চাচা বলল, করিম মারা যাওয়ার 1 সপ্তাহ পর পর্যন্ত দেখেছে, তারপর গ্রামবাসী আর সেখানে যায়নি ভয়ে। আমি বললাম, ধন্যবাদ চাচা। আমি বললাম, কি সুন্দর প্ল্যান করেছে দেখেছিস? আমার মনে হয় করিমের বাড়িতে এমন কোনো তথ্য ছিল যা খুনের প্রমাণ হিসেবে বহন করে, কিন্তু খুনি সেটা সংগ্রহ করতে পারেনি। তাই ভূতের গল্প সাজিয়ে মানুষজনে চলাফেরা বন্ধ করেছে, যেন কেউ না যেতে পারে। গালি বলল, মেঘ আমার মনে হয় এই বাড়ি তল্লাশি দেওয়ার আগেই মহিলাটির বাড়ি যাওয়া উচিত। আমি বললাম, আগে দেখতে হবে পরিস্থিতি কিরকম। এখান থেকে 15 কিলোমিটার দূরে পিএ এর বাড়ি, কিন্তু আশ্চর্যের বিষয় সেই একই ঘটনা এই বাড়িতেও। লোকজন বলছে মহিলাটি আত্মা নাকি এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, আর তার পরিবার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। 2 জায়গায় একই গল্প। আমি বললাম, গালিব চল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি। গালিব বলল, তাই করতে হবে। একটা ইট দিয়ে তালা ভেঙে ফেললাম। ভিতরটা বেশ অন্ধকার, চাকচিকায় ভরপুর পুরো ঘরটা এল সাইজ সিস্টেম, উপরে টিনের ছাদ, হাফ বিল্ডিং যাকে বলে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ঘরের জানালাগুলো খুলে দিলাম। চামচিকার পৃষ্ঠার গন্ধ পুরো রুমে। গালিব বলল, এই 2 হত্যাকাণ্ডের মাঝে কিছু জিনিস উৎপেতভাবে জড়িয়ে আছে, তা না হলে 2 জায়গায় একই স্টোরি সেট করবে কেন? আমি বললাম, আমি কখন থেকে সেটাই ভাবছি। আচ্ছা চল তল্লাশি করি। জানালা খোলাতে বেশ আলোকিত হলো ঘরটা। আমার উদ্দেশ্য সেই নোট বইটি খুঁজে বের করা। 1 ঘন্টা খোঁজাখুঁজি করে শুধু একটি জিনিস সংগ্রহ করলাম, সেটা হলো একটা মোবাইল। স্যামসাং গ্যালাক্সি জে মডেলের একটা মোবাইল। ডিসপ্লেও বোধহ নেই, বোঝা যাচ্ছে কেউ মোবাইলটি দেয়ালের সাথে ছুঁড়ে মেরেছিল। ভালো অরিজিনাল মোবাইল হয়, সেট নষ্ট হয়নি বোধ হয়, কিন্তু ডিসপ্লেটা চলে গেছে। এটাই কাজে আসবে। সব থেকে ভালো 2 পরিবারের কোনো সদস্যের সাথে কথা বলতে পারলে। আমি বললাম, গালিব বলল, কাল সকালে ঢাকা যেতে হবে। গালিব বলল, গালিব বলল, আমারও তাই মনে হচ্ছে। ঢাকায় গিয়ে তোদের বাড়িটা পর্যবেক্ষণ করা উচিত। আমি বললাম, বাড়ি তো পর্যবেক্ষণ করব, তার আগে আরেকটু কাজ করতে হবে। গালিব বলল, আবার কি কাজ? আমি বললাম, তুই যেভাবে পারিস আম্মুর 2 বছর আগের নোটবুকটা আমাকে সংগ্রহ করে দিবি, এই বাড়িতে পাইনি। গালিব বলল, আমার দ্বারা রিস্ক হয়ে যাবে পুরো বিষয়টা, তন্ময়কে দিয়ে সঠিক করানো যাবে। আমি বললাম, রাইট। বাড়িতে চলে আসলাম। পুরো বাড়িতে থমথমে পরিবেশ, সবাই ইতিমধ্যে আতঙ্কিত। বাড়ির চারপাশে পুলিশ। এমপি সাহেবের বাড়িতে অ্যাটাক হয়েছে বলে কথা। প্রমাকে মেসেজ দিলাম আমার সাথে ইমিডিয়েটলি ছাদে দেখা করতে। সে অলরেডি এসেছে। বিকেল বেলা ছাদের পরিবেশটা অন্যরকম, বেশ মনোমুগ্ধকর পরিবেশ। প্রমার কাছে অনেক রহস্য রয়ে গেছে, যেভাবেই হোক আমাকে জানতে হবে। প্রেমা বলল, জরুরি তলব। আমি বললাম, আমি চলে যাচ্ছি। প্রেমা বলল, মেঘা জানে? আমি বললাম, না। প্রমা বলল, আমরাও তো কাল দুপুরে ঢাকা চলে যাব, ছুটি শেষ। প্রমা বলল, ঠিক আছে, আপনার জন্য না হয় একটু স্যাক্রিফাইস করলাম। আমি বললাম, আমার জন্য এবার তাহলে কষ্ট করে তোমার পেটের ভিতর লুকিয়ে থাকা রহস্যগুলো বলে ফেলো। প্রেমা হেসে হেসে বলল, বলবো না। আমি বললাম, থাক, বলা লাগবে না, আমার এত শখ নিয়ে জানার। চললাম। প্রেমা বলল, এই না, আপনাকে জানতে হবে, আমার প্রয়োজনে হলেও জানতে হবে। আমি বললাম, ঠিক আছে শুনি। প্রেমা বলল, আমি স্কুল লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত ঢাকায় হোস্টেল থেকে পড়াশোনা করছি। ফুফার মৃত্যু 6 মাস আগে আমাকে ফুফু আপনাদের বাড়িতে নিয়ে যায়। সেদিন বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি। ফুফু গেটের সামনে থামিয়ে আমাকে গাড়িতে বসিয়ে তিনি ভিতরে যাই, আবার 10 মিনিট পর চলে আসে। আমি সেদিন ঠিকানাটা জেনে রেখেছিলাম। তার 6 মাস পর ফুফার মৃত্যু হয়। সেদিন গালিব ভাই আমাকে ফোন দিয়ে জানাই ফুফার মৃত্যু হয়েছে। তার 5 মিনিট পর আব্বু ফোন করে বলে আমি যেন সেখানে না যাই। যেহেতু আমি ঢাকায় ছিলাম, তাই কাউকে না জানিয়ে আপনাদের বাড়িতে যাই। আমি সেদিন অনেক কষ্টে ফুফার লাশ দেখেছিলাম। সেটা যে মার্ডার ছিল সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু মানুষ